আমৃত্যু ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ১৩। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে মনে মনে আবির ভেঙে খুব করে বকল। তারপর মন শান্ত করে সে দিয়ে নেমে চলে গেল মিমের রুমে। মিম এখনো নিচেই আছে। ২-৩ দিনের মধ্যেই উপর রুমে চলে আসবে। মেঘ মিমের রুমের দরজায় দাঁড়াতেই মিম চোখ তুলে তাকালো। মেঘকে দেখে উত্তেজনায় চোখ বড় বড় করে তাকালো, সহসা উঠে এলো কাছে। মিম, আপু মাশাল্লাহ, তোমাকে অনেক সুন্দর লাগছে। মুক্তার মধ্যে তোমার মুখটা চকচক করছে। মেঘ দাঁত বের করে হাসলো। মিম তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে শপিং ব্যাগ বের করে মেঘের হাতে দিল। মেঘ জিনিসগুলো বের না করে দেখার চেষ্টা করলো। মিমের জন্য আনা জিনিস মেঘের ৩ ভাগের ১ ভাগ হবে। স্বাভাবিক কণ্ঠে বলল, সবগুলো সুন্দর হয়েছে। তুই এক সেট পর, তারপর আমরা ছবি তুলবো নে। মিমও হাসি মুখে রাজি হয়ে গেল। মিম হালকা সাজুগুজু করে নিল, তারপর দুই বোন সোফায় বসে ছবি তুলতে ব্যস্ত হলো। ওদের হাসির শব্দ শুনে আদিও রুম থেকে ছুটে আসে। আদি সহ ৩ ভাই বোন বেশ কিছু ছবি তুলল। তারপর ছবি দেখে খুনসুটি করতে লাগলো, কাকে কোন ছবিতে কেমন লাগছে এসব নিয়ে। আবির সিঁড়ি দিয়ে ব্যস্ত পায়ে নামছে। মেঘের চোখ পড়তে আকস্মিক হাসি থেমে গেল মেঘের। মাথা নিচু করে বিড়বিড় করে বলল, তোরা রুমে গিয়ে পড়তে বস, আমিও রুমে চলে যাই। আবির দ্রুত পায়ে হেঁটে ডাইনিং টেবিলের কাছে এসে মাকে জিজ্ঞাসা করলো, আম্মু রান্না হয়েছে? মালিয়া খান, হ্যাঁ রান্না শেষের দিকে। খেতে দিব তোকে? আবির, হ্যাঁ। ওইদিকে মেঘ চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠতে থাকে। বিকেলে আবির ভাই পড়া নিয়ে কথা শুনেছে, এখন আড্ডা দিছে দেখলে নিশ্চয়ই মাইর দিবে। এই ভয়ে রুমে যেতে নাই মেঘ। ৪-৫টা সিঁড়ি উঠল কিনা আকস্মিক আবির ডেকে উঠল, মেঘ এদিকে আয়। আবির ভাইয়ের কথা থমকে দাঁড়ায় মেঘ। মনে মনে আল্লাহ আল্লাহ করছে। ধীরে গতিতে নিচে নেমে ডাইনিং টেবিলের কাছে আসলো। আবির পকেটে হাত দিয়ে টেবিলে হালকা ধাক্কা দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়ানো স্টাইল দেখে মেঘ পুরা ফিদা। অষ্টাদশীর মনের ভেতর ধুকপুক শুরু হয়েছে। মাথা নিচু করে দাঁড়ালো মেঘ। আবির গম্ভীর কণ্ঠে বলল, খেতে বস। মেঘ ভয়ে ভয়ে তাকিয়ে নরম স্বরে বলল, খিদে নেই, পরে। এতটুকু বলতে চোখ পড়ল আবির ভাইয়ের চোখের দিকে। চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। মেঘের হাত পা কাঁপতে শুরু করেছে। আর কিছু বলার সাহস করলো না, চুপচাপ চেয়ার টেনে বসে পড়ল। আবিরও এবার টেবিল ঘুরে নিজের চেয়ার টেনে বসলো। মেঘ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। আবির একবার মেঘের দিকে তাকাচ্ছে, আবার ঘাড় ঘুরিয়ে রান্নাঘর দেখছে। মালিয়া খান আর হালিমা খান টেবিলে খাবার রাখতে ব্যস্ত হলো। আবির একটা প্লেটে ভাত দিয়ে এগিয়ে দিল মেঘের দিকে, ছোট করে বলল, নে খা। মেঘ কোমল হাতে প্লেট ধরতে হাত বাড়ায়, কিন্তু হাত পায়ের সাথে শরীরের কাঁপাকাঁপি তীব্রতায় প্লেট পড়ে যেতে নেয়। আবির ছেড়ে দিতে নিয়েও মেঘের এই অবস্থায় আবার প্লেট ধরতে ব্যস্ত হলো। রাগান্বিত কণ্ঠে বলল, তোর শরীরে কতটুকু শক্তি বুঝ এখন। হাত বাড়িয়ে মেঘের সামনে প্লেট রেখে নিজেও খাওয়ায় মনোযোগ দিল। আবির ভাইয়ের কথায় মেঘ মাথা নিচু করে ছোট করে ভেঙচি কাটলো। আবার বিড়বিড় করে বলল, আপনি সামনে আসলে তো আমার সব শক্তি বিলীন হয়ে যায়, আমি কি করব? আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে। কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তুই কি ভাত খাবি নাকি থাপ্পড় খাবি? মেঘ আবির ভাইয়ের কথায় আটকে ওঠে, আস্তে আস্তে খাওয়া শুরু করে। মেঘের এই ধীর স্থির গতিতে খাওয়া দেখে আবির বেশ কয়েকবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে, কিন্তু কিছু বলছে না। নিজের খাওয়া শেষ করে বেসিন থেকে হাত ধুয়ে এসে পুনরায় চেয়ারে বসলো। মেঘ তখনও আস্তে আস্তে খাচ্ছিল, কিন্তু আবির ভাই আবার বসা দেখে বুকটা কেঁপে ওঠে। খাওয়ার গতিটা কিছু বাড়িয়ে দিয়েছে। আবির বিস্ময়কর চোখে তাকিয়ে আছে অষ্টাদশীর দিকে। গলায় মুক্তার মালাতে জল জল করছে মুখটা। খুব মনোযোগ দিয়ে দেখছে মেঘের খাওয়া। মেঘ এক প্রকার নাকি মুখে খাবার শেষ করেছে, কিন্তু শেষ হওয়ার আগে আবির ভাই আবারও প্লেটে খাবার দিল। মেঘ থাপ্পড়ের ভয়ে বলতে চেয়েও কিছু বলতে পারছে না, বাধ্য মেয়ের মতো চুপচাপ খাচ্ছে। এদিকে আবির মেঘের দিকে তাকিয়ে মুচকি মুচকি আসছে। হালিমা খান আর মালিহা খান রান্নাঘরে কাজ করছিলেন, কিন্তু আবিরের এমন কর্মকাণ্ডে তারাও যেন খুশি হয়েছেন। মেঘ বাড়ির কারোর কথা শুনে না, বড় আব্বুর সামনে একটু সম্মানার্থে লক্ষ্মী মেয়ের মতো থাকে। তাছাড়া বাবা মা কাকামণি কাকি কারোর কথাই শোনে না। তানভীর এত বছর ধমকে একটু আধটু খাওয়াতো, কিন্তু সারাদিন মুখ ভোতা করে রাখতো। তানভীর সারাদিন শেষে রাতের বেলায় বোনের জন্য এটা সেটা কিনে এনে বোনের রাগ ভাঙাতো। এত বছর পর আবির যেন দ্বিতীয় ব্যক্তি, যে মেঘকে শাসন করে, জোর করে খাওয়ায়, আর মেঘও যেন বাধ্য মেয়ের মতো সবকিছু মেনে নেয়। তানভীর ভাইয়ের সামনে তেজ দেখালেও আবির ভাইয়ের সামনে মেঘ একেবারে নিশ্চল হয়ে যায়। মেঘের দুর্দশা দেখে মালিয়া খান রান্নাঘর থেকেই বলছে, মেয়েটাকে ছেড়ে দে বাবা, আর খেতে পারছে না তো। আবির গম্ভীর কণ্ঠে বলল, ও যদি ঠিকমতো খেত তাহলে আমার এভাবে বসে থেকে ওকে খাওয়াতে হতো না।
কেউ আর কোনো কথা বলল না। মেঘ চুপচাপ খাওয়া শেষ করলো। মেঘের খাওয়া শেষ হওয়া মাত্রই আবির উঠে বের হয়ে গেল বাড়ি থেকে। মেঘ নিষ্পলক তাকিয়ে রইল কিছুক্ষণ দরজার দিকে, তারপর উঠে নিজের রুমে চলে গেল। একটু রেস্ট নিয়ে পড়তে বসলো। রাত 12টার উপর বাজে। মেঘ পড়ছে, কিন্তু আবির ভাই এখনো আসছে না। চিন্তা লাগছে মেঘের। বারবার উঠে বারান্দায় যাচ্ছে মেঘ। তানভীর ইদানিং খাওয়া দাওয়া বাদ দিয়ে কাজ করছে। মনোনয়নের ফলাফল ঘোষণা করবে আগামীকাল। কারোর চোখে ঘুম নেই। দল থেকে মনোনয়ন পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, তারপর প্রচারণা চাললেই হবে। তারা কোনোভাবেই আজ রাতে তানভীরকে ছাড়ছিল না। গোপন মিটিং চলছে এমপির বাড়িতে। রাজনৈতিক মিটিং মিছিল থেকে ভাইকে আনতে বাধ্য হয়ে আবিরকে যেতে হলো। এমপির বাড়ির হল রুমে মিটিং চলছিল। আবির এমপির বাড়ির সামনে বাইক থামিয়ে হল রুমের দিকে যেতে নিলেই পথ আটকে দাঁড়ায় এমপির মেয়ে। আবির চোখ গোল গোল করে তাকালো মেয়েটির দিকে। রাশভারী কণ্ঠে বলল, পথ আটকে দাঁড়িয়েছেন কেন? মেয়েটা হাসি মুখে উত্তর দিল, আপনাকে আমার অনেক ভালো লাগে ভাইয়া, প্লিজ আপনার নাম্বারটা দিবেন? আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, আপনাকে তানভীর বলেনি আমি একজনকে ভালোবাসি? মেয়ে এই কথা পাত্তা দিল না। হাসতে হাসতে উত্তর দিল, আমি তো তানভীর ভাইয়ের কথা বিশ্বাস করিনি, উনি আমার সাথে মজা করছেন। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর সত্যি কথা বলেছে। মেয়ে এমনভাবে হাসছে যেন মনে হচ্ছে আবির জোকস বলছে। আবির আবার দীর্ঘশ্বাস ফেলে রাগান্বিত কণ্ঠে বলল, শোনো মেয়ে, এই আমিময় আবির অন্য কারো মালিকানায় বন্দী। আমার জীবনে অস্তিত্ব জুড়ে শুধু তার রাজত্ব চলে। এমপির মেয়ে অবিশ্বাস্য চোখে তাকালো আবিরের দিকে। কোমল কণ্ঠে বলল, আপনি সত্যি সত্যি কাউকে পছন্দ করেন? আবির সহসা বলে উঠল, সে আমার পছন্দ বা ভালো লাগা নয়, সে আমার ভালোবাসা। আমি আমৃত্যু ভালোবাসবো তাকে। মেয়েটির চোখ টলমল করছে। এটা দেখে আবির এবার বিরক্ত নিয়ে বলল, শোনো, আমি শুধুই তোমার মোহ। দুদিন পর সব মোহ কেটে যাবে। আর যে সত্যি সত্যি তোমার জন্য আসবে সে তোমাকে কখনো অজুহাত দেবে না। আর তার কাছে তোমার প্রায়োরিটি থাকবে সবার প্রথমে। যেমন আমার কাছে সর্বোচ্চ প্রায়োরিটি আমার প্রেয়সী। আশা করি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। তাই ভবিষ্যতে এমন কোনো কাজ করবে না বা এমন কোনো কথা বলবে না যে কারণে তোমার এই পাগলামিগুলো নিয়ে আমার সিরিয়াস হতে হয়। ভালো থেকো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলেই হলরুমের দিকে পা বাড়ায় আবির। পেছন থেকে এমপির মেয়ে ডেকে উঠল, সরি ভাইয়া, আর কখনো এমন হবে না। প্লিজ আব্বুকে কিছু বলবেন না প্লিজ। আবির মুচকে আসলো। মেয়েটা যে তার কথা বুঝতে পেরেছে এটা ভালোই লাগলো আবিরের। হলরুমে ঢুকতেই সালাম দিল এমপিকে। আবিরকে দেখে হ্যান্ডশেক করলো এমপি। হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কেমন আছো আবির? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? এমপি এবার চিন্তিত স্বরে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তবে নির্বাচন নিয়ে একটু ঝামেলা আছে। তা তোমার কোনো দরকার ছিল? আবির ঠান্ডা কণ্ঠে বলল, আসলে তানভীরকে নিচে এসেছিলাম, এত রাতে কীভাবে যাবে এই জন্য। এমপি এবারও হাসি মুখে বললেন, মিটিং শেষ, খাওয়া দাওয়া করে চলে যাও। আবির বলল, আমরা খাবো না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো সময় খাবো। এমপি আর জোর করলো না। আবির তানভীরকে নিয়ে বের হলো বাড়ি থেকে। বাইকে আবিরের পিছে চুপচাপ বসে আছে তানভীর। অনেকটা পথ যাওয়ার পর তানভীর ভয়ে ভয়ে বলল, ভাইয়া, এমপির মেয়ের সাথে দেখা হয়েছিল? আবির বলল, হ্যাঁ। তানভীর আস্তে করে বলল, তাকে কি বোঝাতে পেরেছো? আবির গম্ভীর কণ্ঠে বলল, আমার বোঝানো তো বুঝিয়েছি, কিন্তু সে কতটা বুঝেছে এটা এখন মূল বিষয়। তানভীর এবার অভিযোগ স্বরে বলল, আমি কি করবো বলো ভাইয়া? কোনো দরকারি এমপির সাথে দেখা করা, গুরুত্বপূর্ণ মিটিং সবকিছু এমপির বাড়িতে হয়। আমার দেখা যায় প্রতিদিন অন্ততপক্ষে 2-1 বার এমপির বাড়িতে আসতে হয়। আর এই মেয়ে যেন বসেই থাকে যা কখন আমি আসবো, দেখলে ছুটে আসে, তোমার কথা জিজ্ঞাসা করে শুধু। আমি কতবার বলেছি তুমি একজনকে পছন্দ করো, বিয়ে ঠিক। মেয়ে কোনো কথায় পাত্তাই দেয় না। আমি এড়িয়ে গেলেও মেয়ে পথ আটকে দাঁড়ায়। এমপির চোখে এটা পড়লে তো আমাকে কালারিং বানাবে, ভাববে মেয়ের সাথে আমার কিছু চলে, তখন তো ঝামেলায় আমি ফাঁসবো। তাই তোমাকে বলেছি। একদমই কথাগুলো বলল তানভীর। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, সমস্যা নাই, মেয়ে আশা করি আর কিছু বলবে না তোকে, তুই তোর কাজে মনোযোগ দিস। এর মধ্যে বাসায় চলে আসছে দুজন। রাত প্রায় 1:30টায় আবির ভাই বাড়িতে ঢুকলো বাইক নিয়ে, পিছনে তানভীর ভাইয়া। আবির ভাইকে দেখে মেঘের চিন্তিত মলিন মুখটা তৎক্ষণাৎ জলজল করে উঠেছে। সেই 12টা থেকে অপেক্ষা করছে আবির ভাইয়ের জন্য। বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারাগুলো শেষ করে ফেলেছে মনে হয়, কিন্তু আবির ভাই আসছিল না। মেঘ দীর্ঘশ্বাস পেয়ে প্রফুল্ল মেজাজে দেখতে লাগলো আবির ভাইকে। বাসায় ঢোকার আগ পর্যন্ত দেখা যাচ্ছিল, তারপর চুপচাপ শুয়ে ঘুমিয়ে পড়ল। সকালে আবির রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে তাকালো, ডাইনিং টেবিলে মেঘ নেই। এত রাতে করে ঘুমানোর জন্য মেঘ সকালে ঘুম থেকে উঠতে পারেনি।
আবির মেঘের দরজায় টোকা দিল। 2 বার শব্দ হতে ঘুমের মধ্যে টলতে টলতে এসে দরজা খুলে দিল মেঘ। হাত দিয়ে চোখ কসলাতে কসলাতে তাকালো। সহসা আঁখি চোখের বিপুল হইল মেঘের। আবির বিমোহিত লোচনে চেয়ে আছে অষ্টাদশীর মুখের পানে। সদ্য ফুটে ওঠা পদ্ম ফুলের ন্যায় সুন্দর লাগছে মেঘকে। খুব করে চাইছে দৃষ্টি সরাতে, কিন্তু পারছে না। আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর সে টিপ টিপ আওয়াজ স্পষ্ট বোঝা যাচ্ছে। মেঘ মুখ ফসকে ডেকে উঠল, আবির ভাই। তৎক্ষণাৎ ঘোর কাটলো আবিরের, কিছুটা নড়চড় উঠল। আবির ঠান্ডা কণ্ঠে শুধালো, এত রাতে বেলকনিতে দাঁড়িয়েছিলে কেন? আবির ভাইয়ের প্রশ্নে আঁতকে ওঠে মেঘ। আকস্মাৎ চিরচেনা গতরে কাঁপাকাঁপি তীব্র হয়ে ওঠে। বুকের ভিতর হাঁসফাঁস শুরু হয়েছে। হৃদস্পন্দন অনেক বেশি জোরালো হলো। চিবুক নামিয়ে চাপা কণ্ঠে বলল, রাতে ঘুম ভেঙে গিয়েছিল। আবির ভুরু কুঁচকে তাকালো। সহসা গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুম ভেঙেছিল নাকি ঘুমাতেই যাসনি? সত্যি করে বল। আবির ভাইয়ের সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলার সাহস অষ্টাদশীর এখনো হয়নি। ভয়ে ভয়ে বলল, ঘুম আসছিল না। আবির এবার ভুরু নাচিয়ে শুধালো, কেন? মেঘ আর কিছু বলতে পারছে না। মনে হচ্ছে কথাটা আটকে আসছে গলায়, কোনো আওয়াজে বের হচ্ছে না মুখ থেকে। আবির শ্বাস ঝাড়ে, ভারী স্বরে বলল, কি হলো? আবির ভাইয়ের ভারী কণ্ঠে চুপসে গেল মেঘ। বিড়বিড় করে বলল, আপনার জন্য। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। কয়েক মুহূর্ত নীরব থেকে কণ্ঠ 3 গুণ ভারী করে বলল, কেন মেতেছিস ধ্বংসের খেলায় মেঘ? কখনো অনিশ্চিত ভবিষ্যতের পিছনে ছুটবি না। নিজের লক্ষ্য স্থির না করলে জীবনে কখনো সফল হতে পারবি না।